বাংলাদেশ এখানে স্বাগত আরো একবার। জুলাস ভাইয়ের কাছে আমাদের কথা হচ্ছিল জঙ্গি নিয়ে এবং কূটনৈতিক তৎপরতা নিয়ে। আমরা কিন্তু এই পাকিস্তানের একজন কর্মকর্তার একটি বিষয়ে, পাকিস্তানের দূতাবাসের একজন কর্মকর্তার বিষয় নিয়ে আমরা কয়েকদিন ধরেই শুনছি তাকে জঙ্গি তৎপরতার সাথে এবং নাশকতামূলক তৎপরতার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আমরা শুধুমাত্র তার বিরুদ্ধেই দেখলাম, এর পাকিস্তান দূতাবাসের কাছে বা পাকিস্তানের কাছে কোনো ধরনের প্রতিবাদ কিন্তু আমরা দেখিনি। এর আগে আমরা যেমন দেখতাম এই ধরনের না, তাকে ডেকে বলা হয়েছে যে চলে যেতে। তা আমার মনে হয় যে নীরবে এটা ছেটে ফেলার ব্যাপার থাকে না, এটা করেছেন। খুব বেশি দ্বন্দ্ব তৈরি করতে চাননি। আজকে তোফায়েল আহমেদ সাহেব এটা নিয়ে কথা বলেছেন। আমি যেটা বলছিলাম ওটা একটু শেষ করে, সেটা হচ্ছে কূটনৈতিক যে তৎপরতা চলছে। আমরা জানি যে জাতিসংঘের ফার্নান্দেজ তারানকো আবার আসবেন, এরকম কথা হচ্ছে। কতটুকু সফল হবেন আমরা জানি না, কারণ উনি এর আগেও ব্যর্থ হয়েছিলেন, সব পক্ষকে একমত করতে পারেননি। ভারতের একটা অবস্থান তো সবসময় আছে। আপনি জানেন যে 5ই জানুয়ারির ইলেকশনের আগে সালমান খুরশিদ সাহেব বলেছিলেন যে এই সাউথ এশিয়াকে দেখতে হলে ইন্ডিয়ার চোখ দিয়ে দেখতে হবে। সো তাদের একটা অবস্থান আছে এবং নতুন আমেরিকান অ্যাম্বাসেডর এসেছেন বাংলাদেশে আজকে প্রধানমন্ত্রীর সাথে, মাননীয় কিন্তু জাতিসংঘ কি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করছে? কারণ নিশাদে সবাই বিসওয়ালের সাথে না, তাদের সাথে যেহেতু তাদের একটা বিগ পার্টনারশিপ আছে গ্লোবালি, ডেফিনেটলি আমেরিকাকে বাদ দিয়ে তো তারা কিছু চিন্তা করার সুযোগ খুব কম। ইউরোপিয়ান ইউনিয়ন স্টেটমেন্ট দিচ্ছে, কাউন্টার স্টেটমেন্ট দিচ্ছেন বা ভায়োলেন্স বন্ধ করার কথা বলছেন। সো তাদের একটা কনসার্ন স্বাভাবিকভাবে আছে। তবে আজকে তোফায়েল আহমেদ সাহেব যেটা বলেছেন সেটাকে আমি একেবারে উড়িয়ে দিতে চাই না অনেক সময়, মানে যদি খুব ডিপলি ভাবি। কারণ একটি ঘটনা যেহেতু ঘটেছে, তো সরকারের হাতে একটা অস্ত্র আছে এটা বলার, দাবি করার। তবে আরো বেশি খোলাসা করে বললে আরো ভালো হতো। তবে পাকিস্তানের এই জঙ্গি তৎপরতা রাষ্ট্র হিসেবে তার যে বিভিন্ন এজেন্সি আছে, অঙ্গ আছে, তাদের ক্রেডিবিলিটির খুব ক্রাইসিস আছে। যেমন জামাতুদ দোয়া নামে যে সংগঠনটি আছে, যেটাকে লস্করি তৈয়বার একটি ফ্রন্ট অর্গানাইজেশন বা অঙ্গ সংগঠন হিসেবে মনে করা হয়, সেটিকে বলা হয়েছে যে এটাকে নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে। কিন্তু তারা রিসেন্টলি, আমি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্টে দেখলাম যে তারা ফ্রিলি অপারেট করছে এবং তাদেরকে তারা খুবই শক্ত অবস্থান নিয়ে অপারেট করছে। এবং লাহোরের উত্তরে তাদের বিরাট স্প্রলিং বিল্ডিং কমপ্লেক্স, হেডকোয়ার্টার, প্রধান কার্যালয়। তো সেই জায়গা থেকে মানে জামাতুদ দোয়া যেখানে ঘোষণা দিয়ে আবার এটাকে একটা নানা রকম কাশ্মীর, তারপর অন্যান্য জায়গা অপারেট করানো এবং তাদেরকে চ্যারিটেবল একটা অর্গানাইজেশন হয়ে দাঁড় করানো, তাদেরকে নানা জায়গায় তাদের অবস্থান ইত্যাদি মিলিয়ে না, পাকিস্তানকে আমার মনে হয় যে নিজেদের ক্রাইসিস তো আছেই, তারা যদি এটার পেছনে থেকেও থাকে আমি খুব একটা অবাক হব না। তবে আরো বেশি তথ্য প্রমাণ দরকার। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে গ্রেনেড হামলা, তারপরে 10 ট্রাক অস্ত্র মামলা, এগুলোতে কিন্তু আইএসআই এর নানাভাবে উঠে এসেছে। মেট্রোর কাছে আমরা যদি একটু যাই, যে শুধুমাত্র পাকিস্তান কিন্তু না, আমরা কিন্তু কিছুদিন আগে দেখলাম যে ভারতে তৃণমূল কংগ্রেসের কয়েকজন এমপি এবং নেতা, তাদের সাথে এক ধরনের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। সারদা কেলেঙ্কারির কথা বলা হচ্ছে, সারদা গ্রুপ তাদের অর্থ যোগান দিচ্ছিল জামায়াতে ইসলামীকে বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য। বাংলাদেশে এটা যেটা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে বাংলাদেশকে জঙ্গি ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারার কারণেই কিন্তু তারা বাইরে গিয়ে বাংলাদেশে যাতে জঙ্গি অর্থায়ন করা যায়, জঙ্গি কর্মকাণ্ড চালানো যায়, সেই চেষ্টা চালাচ্ছে। এটি দমনের জন্য আসলে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আপনার? হ্যাঁ, আমার ধারণা বা আমার বিভিন্ন সূত্রে আমার কাছে যে তথ্য আছে, সে তথ্য অনুযায়ী আমি বলবো যে পাকিস্তান বিভিন্নভাবে চাচ্ছে যে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে দেখতে। সেজন্য তারা আমাদের নিজেদের প্রবলেমের পাশাপাশি আমাদের উপরে যে বিহারিরা আছে আমাদের দেশে, পাকিস্তানিদের সাথে সেই সব বিহারিদের কিন্তু খুব ঘনিষ্ঠ যোগাযোগ। এবং এই বিহারিদের ক্যাম্পে নানান ধরনের নানান এনজিও কিন্তু কাজ করছে। এবং এইসব বিহারিরা কিন্তু কোনোদিন বাংলাদেশি হবে না। এইসব বিহারিরা পাকিস্তান দূতাবাসের আশ্রয়ে বা পাকিস্তান দূতাবাসের যে আইএসআইয়ের যে তাদের যে মিশন আছে, এই মিশনে, এবং তাদের সাথে যোগ দিয়েছে রোহিঙ্গারা। আপনারা দেখেন, রোহিঙ্গারা কিন্তু কোনো কাজ করছে না বাংলাদেশে। তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারা বিদেশে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যাচ্ছে বা যে কোনো দেশে যাচ্ছে। সেইখানে গিয়েও তারা দেখা যাচ্ছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ড্রাগস, বিভিন্ন ক্রাইম তারা করে যাচ্ছে। এবং এটাতে কিন্তু আমাদের বাংলাদেশ বদনামি হচ্ছে, বাংলাদেশিদেরকে বদনামি করা হচ্ছে। কিন্তু দেখা গেছে যে এরা হয় রোহিঙ্গা নইলে বিহারি। তো আমি যে জিনিসটা বাংলাদেশকে অস্থিতিশীল করতে, যে পাকিস্তানের যেসব বিষয়, যে পাকিস্তানপন্থী তো ভারতেরও বিভিন্ন রাজ্যে আছে, বিহারে আছে, পশ্চিমবঙ্গে আছে। এবং পশ্চিমবঙ্গের এরা কিন্তু উর্দুভাষী, এরা কিন্তু বাংলাভাষী বাঙালি না, এরা উর্দুভাষী, এরা পশ্চিমবঙ্গে থাকে। এজন্যই এই চক্রটাই হচ্ছে যে পাকিস্তানি চক্র।
এখন সেটা পাকিস্তান থেকে তারা পরিচালিত করুক, আর বাংলাদেশের যে অবস্থিত যে দূতাবাস আছে, পাকিস্তানের দূতাবাস, সেখান থেকে হোক, তারা বিভিন্নভাবে তাদের লিঙ্কটা আছে। এ ব্যাপারে আমাদের সরকার একটু সতর্ক দৃষ্টি দিলে, যেসব এনজিও কাজ করছে বিহারি ক্যাম্পগুলোতে কিংবা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে, এদের প্রতি আমার মনে হয় এই সূত্র ধরে আমি জুলাস ভাইয়ের কাছে একটু আসি। আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন একবার উঠতে দেখেছি, এই ধরনের দাবি উঠতে দেখেছি যে যখন শাহবাগে গণজাগরণ মঞ্চ যখন আন্দোলন শুরু করলো, তারপর কিন্তু এই জঙ্গি অর্থায়ন বা যারা যারা এই ধরনের অর্থায়নের সাথে যুক্ত আছে, এই ধরনের যত সংস্থা আছে, এগুলোকে নিষিদ্ধ করার এক ধরনের দাবি উঠেছিল। ইসলামী ব্যাংকের কথা আমরা জানি যে জঙ্গি অর্থায়নের সেটা নিয়ে এক ধরনের ইয়ে ছিল, কিন্তু এটা খুব কঠিন কাজ, কারণ এত গ্রাহক এদেরকে এরা সমাজের এমন জায়গায় ঢুকে গেছে যে আর খুবই কঠিন কাজ সরকারের জন্য আমি মনে করি। এবং এটা করতে হলে যে জাতীয় ঐকমত্য দরকার, সেটি তো আমাদের নেই। আমরা তো রাজনৈতিকভাবে এমনভাবে ডিভাইডেড যে আপনি এটা কিছু করতে যাবেন, আমি ওখান থেকে ক্যাশ ইন করবো, আমি এখান থেকে লাভবান হতে চাইবো। তো আর বিহারি এবং রোহিঙ্গাদের ব্যাপারে নানা রকম কথা আছে। এরা সংখ্যায় কম, এরা স্টেটলেস পিপল, তাদের এই মুহূর্তে অধিকারগুলো তাদের অনেক পেইন আছে। আমি জানি, আমি এদের সাথে কাজ করেছি ক্লোজলি, অনেক পেইন আছে। তারপরে এদেরকে আমি সরাসরি অস্ট্রাসাইজ করতে চাই না যে একদম তাদেরকে নির্মূল করে ফেলতে হবে মানবিক দিক যদি দেখি, তবে ডেফিনেটলি তাদেরকে মনিটরিং, তাদেরকে সার্ভেলেন্সের মধ্যে নিয়ে আসা, আবার সার্ভেলেন্সের নামে তাদের জীবন অতিষ্ঠ করে দেওয়ার পক্ষে আমি। কারণ বিহারিদের একটা বিরাট অংশ যে নিউ জেনারেশন, তারা কিন্তু সরাসরি অবস্থান নিয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে। সো আমরা কি করব না করবো সেগুলো নানাভাবে কোর্টে অনেক কিছু হয়েছে। তো তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রেখেই মনে করি যে সামগ্রিকভাবে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে। জুলাস ভাই আপনাকে ধন্যবাদ, মিন্টু ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।